ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। জানুয়ারির ২০ তারিখের পর অর্থাৎ ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় বসেন, প্রেসিডেন্টের চেয়ারে বসেন। এরপর ডোনাল্ড ট্রাম্পের নানা কর্মকাণ্ড বিশ্বেই বলা যায় যে আলোচিত সমালোচিত। এর মধ্যে উল্লেখযোগ্য একটি, সেটি হচ্ছে আমেরিকায় বসবাসরত অবৈধ অভিবাসীদেরকে বের করে দিচ্ছেন ট্রাম্প। এমনকি ডান্ডা বেরিয়ে পড়িয়ে তাদেরকে দেশের বাইরে বের করে দেওয়া হচ্ছে। আবার যারা আমেরিকার স্থায়ী নাগরিক ওইভাবে না, যারা গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় থাকেন, তাদের নিয়েও ভিসা নিয়েও থাকা নিয়েও কিছুটা জটিলতা হচ্ছে। সম্প্রতি আরও জটিলতা তৈরি হচ্ছে যারা বিদেশি শিক্ষার্থী, যারা আমেরিকায় যে পড়তে চান, তাদের ভিসা নিয়েও একটি জটিলতার কথা শোনা যাচ্ছে। এসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি সুপ্রিয় শিকদার, সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত। যেটি নিয়ে কথা বলছিলাম যে আমেরিকায় যারা পড়তে যাবেন শিক্ষার্থী যারা, তাদের ভিসা নিয়ে একটি জটিলতার কথা শোনা যাচ্ছে। সবশেষ অবস্থা কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে জটিলতা, ভিসা জটিলতা না, এখন ভিসা বিদেশি শিক্ষার্থীরা যাতে আরও মানে স্ক্রুটিনির মধ্যে দিয়ে আরও পরীক্ষার মধ্য দিয়ে তাদেরকে পাঠানো যায়, তাই সেই ব্যবস্থা কিন্তু আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটা রিপোর্ট নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে ১ তারিখ, মানে বলা যায় যে আমাদের ২ তারিখেই। এই রিপোর্টটির শিরোনাম হচ্ছে এইরকম যে রুবিও অর্ডার্স ইউএস ডিপ্লোম্যাটস টু স্কোর স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিক্যান্টস সোশ্যাল মিডিয়া, অর্থাৎ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে সেই শিক্ষার্থীর মনোভাবটা আসলে কেমন। তাকে যদি মনে হয় যে সে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কিছু কথা বলেছে বা আমেরিকার বিরুদ্ধে কিছু কথা বলেছে, তাহলে স্পষ্ট বলা হয়েছে তাকে যেন ভিসা না দেয়া হয়। আপনার এই রিপোর্টটি করেছেন যিনি নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে আপনার স্টেট ডিপার্টমেন্ট কাভার করেন, সেই এডওয়ার্ড ওয়াং দীর্ঘদিন ধরে আপনার স্টেট ডিপার্টমেন্টের বিশেষত ফরেন পলিসি, মার্কিন ফরেন পলিসি কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, মানে এই পররাষ্ট্র নীতির বিষয়গুলো তিনি মোটামুটি এই বিষয় নিয়ে লেখালেখি করেন। তার একটি রিপোর্ট এই প্রকাশ হওয়ার পরেই কিন্তু বিষয়টি সামনে এসছে যে রুবিও মানে যিনি পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তিনি গত ২৫ মার্চ একটি বড় যেটা বলে কূটনৈতিক কেবল বা একটা বড় বার্তা পাঠিয়েছেন আমেরিকার সমস্ত, সারা বিশ্বে আমেরিকার সব দূতাবাস, কনসুলার অফিসগুলোকে, যে কাদের ভিসা, কোন স্টুডেন্ট বা এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে আমেরিকার সঙ্গে। অনেক জায়গায় জানেন আপনারা যে আমাদের দেশ থেকেও বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে সাময়িক সময়ের জন্য শিক্ষার্থী পেশাজীবীদেরও নিয়ে যাওয়া হয়, যে বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে সেইখানে কয়েক মাসের জন্য। তাদেরকে বলা হয়েছে যে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেন চেক করা হয়, এবং এই চেক করে যদি তাদের কোনো ধরনের এই প্রমাণ পাওয়া যায় যে তারা আমেরিকার বিরুদ্ধে বা তারা ইসরায়েলের বিরুদ্ধে, এরকম কোনো প্রমাণ পাওয়া গেলে সেই কিন্তু তাদেরকে ভিসা তো না দিতে বলা হয়েছে, এবং যাদের ভিসা দেয়া হয়েছে এমনকি সেই ভিসাও কিন্তু বাতিল করার জন্য বলা হয়েছে। তার মানে কিন্তু আমেরিকা এই ব্যাপারে কঠোর অবস্থানে চলে করে। সেলিম খান, যদি যে মার্কো রুবিও হঠাৎ করে যে নির্দেশনা দিলেন যে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম চেক করা, কিংবা যেটাই বলি, সেই কড়াকড়িটা হঠাৎ করে কেন মার্কো রুবিও জারি করলেন? এটা কিন্তু হঠাৎ বললে এটা হঠাৎ ঠিক বলা যাবে না, কারণ ট্রাম্প এসে যে আপনার অবৈধ অভিবাসী বলেন বা যারা আমেরিকার নিয়ম ভাঙছে বা এই ধরনের অভিযোগ যে বিদেশি অভিবাসীদের বিরুদ্ধে তোলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোরতম ব্যবস্থা কিন্তু তারা নিচ্ছেন। আর আপনি জানেন যে যখন গাজায় একের পর এক মানে নগ্ন আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েলের প্লেনের একের পর এক বোমা হামলায়, যেখানে গাজার নারী, শিশু, বৃদ্ধ, যে কোনো লোক, হাজার লোক মারা যাচ্ছে, সেই সময় কিন্তু আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ফুঁসে উঠেছিল। এবং সেই শিক্ষার্থীরা কিন্তু শুধুমাত্র যে আমেরিকান শিক্ষার্থী তা না, তাদের সঙ্গে কিন্তু বিদেশি শিক্ষার্থীরাও এই প্রতিবাদ ইয়েতে যোগ দিয়েছিল। সেই প্রতিবাদের যোগ দেওয়ার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু বহিষ্কারও করা হয়েছে। আপনি দেখবেন যে কয়েকজন ভারতীয় শিক্ষার্থীও কিন্তু এ কারণে বহিষ্কৃত হয়েছে। তো তারা চাচ্ছেন যে আগেই
মানে এই ধরনের আন্দোলনে তারা যাতে কোনো রকম পার্টিসিপেট না করে, সুতরাং আগেই যাচাই বাছাই করে সেখানে তাদেরকে সমূলে বিনাশ করা বা এই ধরনের একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা, যাতে যারা ভবিষ্যতে আমেরিকায় পড়ার জন্য বা আমেরিকায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন তাদেরকে তাদের মনে এই ভয় ঢুকিয়ে দেওয়া যে এই ধরনের কোনো স্ট্যাটাস বা এই ধরনের কোনো মতামত যদি তারা তাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন তাহলে তারা আর ভবিষ্যতে আমেরিকায় যেতে পারবেন না। মার্ক রুবিও কিন্তু একটা কথা স্পষ্ট বলেছেন, তিনি সিবিএস টেলিভিশনের সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে আমরা যারা অপরাধ করতে পারে ভবিষ্যতে বা আপনার দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন লোকজনকে আমরা কোনোভাবেই স্বাগত জানাতে চাই না। তার বক্তব্য হচ্ছে যে যারা ভিসা পেয়ে আমেরিকায় আসছেন তারা আমেরিকার অতিথির মতোই থাকবে, এর বেশি তার কোনো আমেরিকা বিরোধী কোনো মনোভাব আমেরিকা বিরোধী না, কোনো কিছুর বিরুদ্ধেই আপনি অতিথি আসলে ওই মানে যে হোস্ট যিনি তার নিয়ম মেনেই আপনাকে থাকতে হবে, যদি পারেন থাকবেন। কিন্তু এটা আমেরিকার যে এত দিনকার প্রচলিত কালচার বা একটা যে নর্ম তারা তৈরি করেছিল, এক মুক্ত বাক বা স্বাধীন কথাবার্তা বা বাক স্বাধীনতার যে একটা বিরাট যে হিসেবে প্রচার করতো, সেই জায়গাটা কিছু থাকলো না। আচ্ছা সেলিম খান, এমন কোনো পরিসংখ্যান আছে যে আমেরিকায় কত বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন এই মুহূর্তে? হ্যাঁ, মোটামুটি আমেরিকায় গেলে তো আপনার সব কিছু হিসাবই থাকে, এগুলো হিসাবের বাইরে আপনি যেতে পারবেন না। আমেরিকায় 2023-24 হিসাব বলছে যে আমেরিকায় 11 লাখের বেশি, 11,26,000 বিদেশি শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, এবং তারা শুধু পড়াশোনা করেন না, তারা প্রায় $44 বিলিয়ন কিন্তু ব্যয় করেন বা আমেরিকান ইউনিভার্সিটিগুলোকে পয়সা হিসাবে দেন। সেইটা কিন্তু প্রতি বছর আমেরিকান কিন্তু ইউনিভার্সিটিগুলো, তার মানে আমেরিকা নিজেই কিন্তু সেই পয়সাটা কিন্তু পাচ্ছে। পাশাপাশি হচ্ছে যে এই শিক্ষার্থীদের একটা অংশ কিন্তু কিছু কাজটা করেন, অড জব হিসাবে যেটা পরিচিত, সেই ইয়েটা কিন্তু খুব অল্প পয়সায়, যেটা আমেরিকায় $15 ঘন্টা একজন আমেরিকানকে দিয়ে করতে হলে যেটা $15 দিতে হতো, সেইটা একজন ছাত্র শিক্ষার্থীকে হয়তো দেখা গেল $7-8 দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। তো এইসব সুবিধা কিন্তু প্রায় 4 লাখের বেশি শিক্ষার্থী কিন্তু এই ধরনের নানা কাজের সঙ্গে যুক্ত। ফলে আমেরিকার এইটাও কিন্তু একটা বড় বেনিফিট ছিল যে কম পয়সায় কাজ করিয়ে নেওয়ার। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এই যে শিক্ষার্থীদের ভিসা নিয়ে কড়াকড়ির যে আরোপটা নতুন করে হলো, এতে আমেরিকার উপর কোনো প্রভাব পড়বে কি? এই অর্থনীতি বলি কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সব মিলিয়ে দেখুন, এই যে আপনার আমেরিকা একটা বিরাট অর্থনীতি, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি। এখন বলা এখানে $44 বিলিয়ন হয়তো তাদের কিছু না। তারা কি বলে আপনার ইউক্রেনকে $65 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে, ঠিক আছে। সুতরাং তার কাছে $44 বিলিয়ন মনে হতে পারে যে কিছু না, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির কাছে কিন্তু এই $44 বিলিয়ন অনেক কিছু। যখন ইউনিভার্সিটিগুলো বা ছোট ছোট শিক্ষা, আমেরিকায় অনেক ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা এই বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করে এবং ভর্তির বিনিময়ে হয়তো তাদের ভিসাটা এক্সটেনশন হয়, এইভাবে তারা আমেরিকাতে থাকে। ফলে ওই ছোট ছোট ইনস্টিটিউশনগুলোও কিন্তু কোনো না কোনোভাবে ইনকাম করে এদের পয়সাতেই। ফলে ক্ষতিগ্রস্তের একটা যে হিসাব দিই আপনি, এই ইয়েতে সবচেয়ে মানে যারা লাভবান হয়, আমি যদি 5টা স্টেটের কথা, এই যে বিদেশি শিক্ষার্থীদের কারণে যারা লাভবান হয়, তার মধ্যে 1 নম্বরে আছে ক্যালিফোর্নিয়া, তারপরে আছে নিউ ইয়র্ক, তারপরে টেক্সাস, তারপরে ম্যাসাচুসেটস, তারপরে আপনার ইলিনয়েস। এরকম 5টা স্টেট কিন্তু তার সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এই ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টা কিন্তু মানে আপনার এরকম সরল রৈখিক না যে এই স্টুডেন্ট গেল না আর কিছু পয়সা দিল না আর সেইটুকুই শুধু ক্ষতি হলো। ক্ষতিটা কিন্তু এই আমেরিকায় যে স্টুডেন্টরা যায় বা আমেরিকায় যে অভিবাসীরা যায়, যারাই যান না কেন, তাদের ক্ষতির ইয়ে কিন্তু বহুপাক্ষিক। আমি যদি বলি যে ইউনিভার্সিটিগুলো যদি আয় কমে যায়, তাহলে ইউনিভার্সিটিগুলো কি করবে? ইউনিভার্সিটিগুলো ফার্স্ট স্টেপ হবে হচ্ছে যে তার যে লোক আছে লোক ছাঁটাই করা, যেটা মানে এই মুক্ত বাজার অর্থনীতি বলি বা কি বলবো, এই মানে পুঁজিবাদী সমাজের যে মূল্যে যখনই তোমার খরচ বা আয় কমছে বা খরচ বাড়ছে, সঙ্গে সঙ্গে লোক ছাঁটাই করো। দ্বিতীয় হচ্ছে যে এর কারণে আপনার
যদি আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান তো পড়বে করলে। দ্বিতীয় হচ্ছে যে আমেরিকার যে দেশের থেকে যারা পড়ে, মানে আমেরিকার নাগরিক যারা, যে দেশের শিক্ষার্থীরা, তাদের জন্য কিন্তু টিউশন ফিটা বাড়বে, তাদের জন্য কিন্তু স্কলারশিপের পরিমাণ কমে যাবে। এইসব পয়সাগুলো আসেই কিন্তু এই বিদেশি শিক্ষার্থীরা লাখ লাখ ডলার তাদের পেমেন্ট করে বলে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বলেই কিন্তু আমেরিকান শিক্ষার্থীদের জন্য কিন্তু ইউনিভার্সিটিগুলো আপনার পয়সা দিতে পারে, কম পয়সা দিতে পারে, সরকারও হয়তো কিছু পয়সা দেয়। তো পাশাপাশি হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের জন্য যে স্কলারশিপ গ্র্যান্ট আছে সেগুলো বন্ধ হয়ে যাবে আপনার যদি এইভাবে চলতে থাকে। তারপর হচ্ছে যে অনেক বিশেষ বিশেষ কাজের উপর গবেষণা কিন্তু ইউনিভার্সিটিগুলো করে। আচ্ছা, সেই গবেষণাগুলো কিন্তু আর হবে না। ফলে আয় যখন কমবে, এক জায়গায় হাত পড়লে তখন কিন্তু আপনি কি করবেন, আপনি আপনার সংসারে যখনই এই আয় কমে যায় তখন আপনি প্রথমে চিন্তা করেন যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আস্তে আস্তে, মানে অপ্রয়োজনীয় মানে যেগুলো কম প্রয়োজন সেইগুলো আস্তে আস্তে ছেটে ফেলার মতো। তো আমেরিকার সবচেয়ে বড় যেটা ক্ষতি হবে যে আমেরিকার ইউনিভার্সিটিগুলো দীর্ঘদিন ধরে যখন থেকে ইউরোপের বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ থেকে মুখ সরিয়ে যখন শিক্ষার্থীরা এবং বিশেষত শিক্ষার্থীরা যখন আমেরিকা মুখ হয়েছে, তখন কিন্তু একটা আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে একটা মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, যেখানে একটা বহু সংস্কৃতি, পৃথিবীর বিভিন্ন দেশের সারা বিশ্ব থেকে লোক যাচ্ছে। আপনি আমেরিকায় গেলে নিউ ইয়র্কে পা দিলে বুঝতে পারবেন যে সেখানে সাদা, কালো, আফ্রিকান, চাইনিজ, ভারতীয়, বাংলাদেশি সব শ্রেণী পেশার লোক কিন্তু সেখানে আছেন। ফলে এই যে একটা মাল্টিকালচারাল সোসাইটি বা মাল্টিকালচারাল মানে এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, সেই এনভায়রনমেন্টটার কিন্তু ব্যাপক ক্ষতি হবে এবং এই ক্ষতি কিন্তু কোনো আর্থিক ক্ষতি দিয়ে পোষানো যাবে না। যদি আরও বলি যে আমেরিকায় সবচেয়ে বড় যে ক্ষতি সেটা হচ্ছে যে এই যেটা আমাদের দেশ থেকে বারবার অভিযোগ করা হয়, ব্রেন ড্রেন। মানে কি, কারা আমেরিকায় যায়? একটা বড় অংশ যায় যারা কিন্তু মেধাবী, আমাদের মেধাবী শিক্ষার্থীরা। যদি দেখেন যে আমাদের মতো এইসব তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আমেরিকায় যাচ্ছে এবং সেখানে থেকে আরও উচ্চতর ডিগ্রি নিয়ে আমেরিকার কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে, আমেরিকার গবেষণায় যুক্ত হচ্ছে এবং সেই তার সুফল কিন্তু আমেরিকানরা ভোগ করছে। আমার এখানে যে মেধাবী শিক্ষার্থী, তার সুফল কিন্তু বাংলাদেশ ভোগ করছে না, তার সুফলটা ভোগ করছে কিন্তু আমেরিকা। ফলে এই জায়গা থেকে যদি আমেরিকা তার বিদেশি শিক্ষার্থীদের যাওয়া কমিয়ে দেয়, তাহলে অবশ্যই আমেরিকান সোসাইটি বা দেশ হিসাবে আমেরিকাও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমনটি সেলিম ভাই আপনি বলছিলেন যে আর্থিক ক্ষতির পাশাপাশি যে পরিবেশগত ক্ষতির কথাও আপনি বললেন, তো এত কিছু জানার পরও ডোনাল্ড ট্রাম্প কেন এই সিদ্ধান্তেই যেতে চাইছেন? দেন ডোনাল্ড ট্রাম্পের থিওরি কি? ডোনাল্ড ট্রাম্পের থিওরি হচ্ছে যে মেক আমেরিকা গ্রেট, মানে আমি আমেরিকা ছাড়া কিছু বুঝি না। তিনি বা তার দেশ যে দীর্ঘদিন ধরে প্রায় 90 দশকের পর থেকে যে মুক্তবাজার অর্থনীতি চর্চা করে আসছেন, যে আসো সবাইকে সারা দুনিয়ার অর্থনীতি এক সূত্রে গাঁথা, নানা রকম থিওরি কোপচে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে এইভাবে চললে আমরা সব দুনিয়ার সবাই তো ভাই ভাই। কিন্তু আসলে পুঁজির যে ধর্ম, সেই পুঁজির ধর্মে তারা সারা দুনিয়াকে বেঁধে সেইভাবে এক ধরনের শোষণের ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন। কিন্তু যখন দেখছেন যে আমেরিকানরা এখন অন্যদের কাছে হেরে যাচ্ছে, বিশেষত চাইনিজদের কাছে, চীনাদের কাছে হেরে যাচ্ছে, চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে হেরে যাচ্ছে, আপনি দেখেন শুধু একটা ঘটনা যদি কথা চিন্তা করি, সেটা হচ্ছে ডিপসিক, একটা এআই টুল। ডিপসিক যেদিনই চাইনিজরা বাজারে ছাড়লো, যেটা তৈরি করতে মাত্র $60 মিলিয়ন খরচ হয়েছে, আর বিলিয়ন বিলিয়ন ডলার তো দিয়ে খরচ করে তৈরি করা আপনার চ্যাট জিপিটি সহ জেমিনাই আরও অন্যান্য যে এআই টুলগুলো আছে, সেই সব জিনিস মিলে একদিনেই আপনার মার্কিন শেয়ার বাজারে $1 ট্রিলিয়ন উপরে পুরো হাওয়া হয়ে গেল। তার মানে তারা কত একটা ফাঁপা অবস্থার মধ্যে, এই ভয়টা কিন্তু ট্রাম্প পাচ্ছেন। ট্রাম্প আসলে নিজের দেশকে ভালোবাসেন, তিনি মনে করেন যে তার এই ভালোবাসার জন্য তিনি যা খুশি তাই করতে পারেন। এখন পরবর্তীতে কি হবে না হবে সেইটার চিন্তা তিনি খুব একটা করেন, এটা ঠিক আমি বিশ্বাস করি না। আর এই বয়স্ক মানুষগুলো তা শুধুমাত্র তার মেয়াদকাল পর্যন্ত ভাবেন। আমার ধারণা যে এরা আরও 50 বছর পরের বিষয় দেখতে পাচ্ছেন বলে আমি বিশ্বাস করি না। যে এই স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা কিন্তু বাইডেনও শুরু করেছিলেন। আচ্ছা, ঠিক আছে, বিশেষত ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর কারণে।
ফলে ট্রাম্পও সেই যাত্রাটাকে আরও দ্রুততর এবং আরও কঠোর করছেন, এইটুকুই হচ্ছে পার্থক্য। আসলে আমেরিকার নীতিতে খুব বেশি পার্থক্য এসেছে এটা বলা যাবে না। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbd.com।